সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় গৌরবের সশস্ত্র বাহিনী, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, মহাপরিচালক গোয়েন্দা পরিদপ্তর সশস্ত্র বাহিনী বিভাগ। মাঝখানে আছেন কমোডোর এম নাজমুল হাসান, মহাপরিচালক অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর সশস্ত্র বাহিনী বিভাগ। এবং ওই প্রান্তে আছেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে.এম মুনিরুল বাহার, তিনি হচ্ছেন এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার, বাংলাদেশ বিমান বাহিনী। তবে আলোচনা শুরু আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে এই বাহিনীকে ব্যবহার করেনি আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক, মন্তব্য ইউনূস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি, দাবি রিটার্নিং কর্মকর্তা। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, জানালো বিজিবি। এবং বেদখল আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা, আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশন। আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সশস্ত্র বাহিনী দিবসের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে কেন 21 নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। ধন্যবাদ। এই কথাটা বলার আগে আমি খুব ছোট করে আমার একটা ঘটনা বলবো। 1971 সালে আমার বয়স ছিল 6। একটি ঘটনা মনে পড়ে, মাঝামাঝি সময়ের পরে হবে। তো আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এগুলো বলতাম। আব্বা চিনি কলে চাকরি করতেন সেতাবগঞ্জে। হঠাৎ এরকম বলতে বলতে এক সময় গেট থেকে কেউ হুঙ্কার দিয়ে বলল, ডাকলো, বাংলা ভাষায় নয়। তো আমরা ভয়ে ভয়ে গেলাম। আমাদের নাম জিজ্ঞাসা করে সেই হানাদার বাহিনীর একজন আমাদের দুজনের মাথা সজোরে আঘাত করলো এবং আমরা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসলাম। যাই হোক, আপনি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যের কথা বলছিলেন। 1971-এর মুক্তিযুদ্ধ, সশস্ত্র বাহিনী দিবস এবং বাংলাদেশ, এসব কিছুর অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু অবিচ্ছেদ্য অংশই ছিলেন না, প্রকৃতপক্ষে অবিশ্বাস্য অল্প সময়ে মুক্তিযুদ্ধ রচনা এবং সশস্ত্র বাহিনীর রূপায়ণ, এইটা সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর অনন্য নেতৃত্ব, অসামান্য ব্যক্তিত্ব এবং অসামান্য চারিত্রিক গুণাবলীর জন্য। এ কারণেই 21শে নভেম্বর হয়েছিল জনতার আত্মত্যাগের সাথে সশস্ত্র বাহিনীর একীভূত হওয়ার একটি অনন্য দিবস। এটি অসাধারণ, পৃথিবীতে এরকম ঘটনা নেই। 1971 সালের 25শে মার্চের এই তাণ্ডব লীলার পর প্রকৃতপক্ষে এদেশের জনগণই যা হাতে পেয়েছে তাই তুলে নিয়েছে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে। এমন একটা সময় এসেছে যখন অনুভব করতে হয়েছে যে যুদ্ধে জয়লাভ করতে হলে সশস্ত্র বাহিনী দরকার, সুসংগঠিত বাহিনী দরকার। তখনই সশস্ত্র বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছে সবাই। এবং যে সরকার গঠিত হয়েছিল 17 এপ্রিল, তাদেরই আদেশে কর্নেল হেমিজি ওসমানীর নেতৃত্বে সংগঠিত হয়েছিল সশস্ত্র বাহিনী 21শে নভেম্বর। এবং তারপরে জলে, স্থলে, অন্তরিক্ষে তিনমুখী আক্রমণ রচিত হয়েছিল এবং রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের এবং জয়লাভের ইতিহাস। এটা এভাবেই আমি বলবো যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য এখানেই অঙ্কিত হয়েছে। আচ্ছা, আপনাকে যদি আমি এরকম জিজ্ঞেস করি, আপনাকে জানতে চাই
যে সেই সশস্ত্র বাহিনী আর এই সশস্ত্র বাহিনীর মধ্যে পার্থক্যটা কোথায় আছে, আমাদের সক্ষমতার জায়গাটা কোন জায়গায়? তখন আমাদের কাছে কিছুই ছিল না, নেতৃত্ব ছিল না, সামরিক সরঞ্জাম ছিল না, প্রশিক্ষণ ছিল না। সবাই বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে। এখানে একটা বিশেষ ব্যক্তির আহ্বান কাজ করেছে শুধুমাত্র, তিনি হলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু। কোনো প্রশিক্ষণ ছাড়া একটা জাতি কোনো অস্ত্র ছাড়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এটা ছিল তখনকার প্রেক্ষাপট। কিন্তু এখন এটি একটি সুসংগঠিত বাহিনী, সশস্ত্র বাহিনী। বিশেষ করে গত 5-6 বছরে যে সামরিক সরঞ্জামের উন্নয়ন হয়েছে, যে প্রশিক্ষণের উন্নয়ন হয়েছে, আমি বলতে পারি যে আমরা আজকে প্রস্তুত সার্বভৌমত্ব রক্ষার জন্য। এটা বিরাট একটা পার্থক্য। নাজমুল হোসেনের কাছে আমার একটা জিনিস, সেটা হচ্ছে তখনকার নৌবাহিনী, 71-এর নৌবাহিনী এবং এখনকার নৌবাহিনীর একটা বিরাট পার্থক্য। এখন সাবমেরিন যুক্ত হয়ে গেছে এর জন্য। তো এখন মানে তখন উনি যেটা বললেন যে অস্ত্র নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র কিছু যেটুকু জায়গা পেয়েছে বা কারো কোনো জিনিস দখল করে নেওয়া হয়েছে, ওদের দখলের জিনিসপত্র নিয়ে লড়াই করতে হয়েছে, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। এখন মোটামুটি নৌবাহিনী, বিশেষ করে এখন সাম্প্রতিককালে আমরা দেখলাম যে 2টা সাবমেরিনের যোগ হয়েছে। হয়তো কিভাবে চলবে আমাকে বলবেন এই সাবমেরিন? আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ওই চীন থেকে সাবমেরিন গুলো কিভাবে আসবে, কিভাবে। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। কিন্তু প্রথমে আমি আপনার মাধ্যমে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সাবমেরিন দুটো আপনারা খবরে নিশ্চয়ই দেখেছেন। মাননীয় নৌবাহিনী প্রধান তখন চীনে সফরে গিয়েছিলেন এবং এ মাসের 14 তারিখে তার কাছে আনুষ্ঠানিকভাবে সাবমেরিন দুটো হস্তান্তর করা হয়েছে। সাবমেরিন দুটো জাহাজে করে বাংলাদেশে আসবে, জাহাজে করে আসবে এবং সাবমেরিন দুটো আসার পরে গণচীন থেকে তাদের বিশেষজ্ঞরাও একই সাথে দেশে আসবেন। আর আমাদের ক্রুরা তারা ওখানে গত 3 বছর ধরে ওখানে তারা অলরেডি প্রশিক্ষণ নিচ্ছে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে এবং ওই দেশে ওই পানিতে তারা সাবমেরিন চালিয়ে একটা দক্ষতা অর্জন করে ইতিমধ্যে সাবমেরিন চালানোর মতো একটা পারদর্শিতা তারা ইতিমধ্যে অর্জন করতে পেরেছে। এবং দেশে আসার পরে ওই চাইনিজ যে বিশেষজ্ঞ যারা আসবেন তারা আমাদের ক্রুদের সাথে আরো বেশ কিছুদিন ওভারল্যাপিং হিসেবে থাকবেন, কাজ করবেন এবং তার মাধ্যমে আমরা আমাদের সাবমেরিন সুন্দরভাবে চালাতে পারব। আচ্ছা, একটা সাবমেরিনে কতজন, সব মিলিয়ে কতজন? একটা সাবমেরিনে আমরা ক্রু প্রশিক্ষণ করিয়েছি 55 জন হচ্ছে আমাদের নাবিক এবং 12 জন অফিসার, তাতে মোট 67 জন ক্রু থাকবে একসঙ্গে। কতদিন টানা তারা যদি ইয়াতেই থাকে, হ্যাঁ সমুদ্রে থাকে, তাকে কতদিন টানা তারা কোনো ইয়া ছাড়া থাকতে পারে? এটা অ্যাকচুয়ালি সাবমেরিনটার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমি একটু বলি। এটা অ্যাকচুয়ালি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, ডিজেল চালিত। এবং আমরা সবাই জানি আজকাল তো ইন্টারনেটে বা মিডিয়াতে সাবমেরিন সম্বন্ধে আমার বিশ্বাস সচেতন অনেকেই খোঁজ খবর রাখেন বা জানেন। একটা সাবমেরিন হচ্ছে ডিজেল চালিত হয় আর একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন হয়। ডিজেল সাবমেরিন যেটা আছে সেটা তাদেরকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইয়ে করার জন্য আপনার সারফেসে আসতে হয়, পানির উপরে ভাসমান হতে হয়। এই সাবমেরিনগুলো ইনিশিয়ালি যেই প্রথম জেনারেশনে যে সাবমেরিনগুলো ছিল তাদের প্রতি 24 ঘন্টা একবার করে ব্যাটারি চার্জিং এর জন্য সারফেসে আসতে হতো। বাট এই সাবমেরিনগুলি 3 থেকে 4 দিন পর তাদেরকে সারফেসে বা পানির উপরে আসতে হবে। 3 থেকে 4 দিনে তারা যে কোনো ধরনের অপারেশন পানির নিচে সম্পূর্ণ নিচে থেকে সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, এই সাবমেরিনগুলোর নেতৃত্ব কার হাতে থাকে? নেতৃত্ব বাংলাদেশ নৌবাহিনীর, আপনি যদি র্যাঙ্কের কথা বলেন তাহলে আমরা নৌবাহিনীর ক্যাপ্টেন সমপদবীর অফিসার যারা, সেনাবাহিনীতে ফুল কর্নেল এবং বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন পদবীর, এবং তার অধীনে আরো 11 জন অফিসার থাকবেন এবং 55 মানে একজন ক্যাপ্টেনের নেতৃত্বে, নেভাল ক্যাপ্টেনের নেতৃত্বে সাবমেরিনগুলো থাকবে। এর পাশাপাশি আপনাদের কিছুদিন আগে কতগুলো ডেস্ট্রয়ারও যোগ হয়েছে। আমরা এই বছরে যে জাহাজগুলি কমিশন করতে পেরেছি, যুক্তরাষ্ট্র থেকে সমুদ্র অভিযান নামে একটা জাহাজ
গত মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী এটা কমিশন করেছেন, এবং চায়না থেকে আমরা নতুন দুটো করভেট তৈরি করেছি, ব্র্যান্ড নিউ। সেই করভেটগুলো 3টা জাহাজ একসাথে মাননীয় প্রধানমন্ত্রী মার্চ মাসে কমিশনিং করেছেন। আর এর চেয়ে আনন্দের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা এখন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং দেশীয় লোকবলের মাধ্যমে আমরা খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট তৈরি করছি। এবং তার মানে খুলনা শিপইয়ার্ড লাভজনক ইয়ার মধ্যে ঢুকতে যাচ্ছে। অবশ্যই এটা লাভজনক একটা প্রতিষ্ঠান হয়েছে নৌবাহিনী এটাকে এটার দায়িত্ব নেওয়ার পর থেকে। এবং অতি সম্প্রতি এই বছরই মার্চ মাসে চিটং ড্রাইডক লিমিটেডকেও নৌবাহিনীর তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টে নৌবাহিনী থাকে, বাট যারা এখানে আগে থেকে কাজ করতেন, যারা বিশেষজ্ঞ ছিলেন, তারা এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এই দুইটা প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের মাধ্যমে বাংলাদেশে আমরা জাহাজ নির্মাণ শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ইয়ার কাছ থেকে আমার যেটা হলো মনিরুল ভাই আপনার কাছ থেকে, সেটা হলো যে এই মুহূর্তে দেশে আমাদের এয়ারফোর্স বেসগুলো কোন কোন জায়গায় আছে, কয়টা? আমি লাস্ট মনে হয় সেটা মনে হয় কক্সবাজারে মনে হয়, তাই না? কক্সবাজারটা কি ওই যে এয়ারপোর্টের সাথে যে ওটা কি করে আমাদের বেসিক্যালি আপনাদের ওই ওই জায়গাটা নব ঘোষিত এয়ার বেস বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার। এছাড়া আমাদের মেইন অপারেটিং বেস ঢাকা, চিটাগং এবং যশোর আছে। আমাদের ফরওয়ার্ড অপারেটিং বেজ আরও আছে, যেটা মেইনলি আমরা বিভিন্ন সময়ে এক্সারসাইজ পারপাস বা প্রাকৃতিক দুর্যোগ এয়ারলিফটিংয়ের জন্য ব্যবহার করি। লাইক আমাদের শমশেরনগরে একটা এয়ার স্ট্রিপ আছে, লালমনিরহাট আছে, বগুড়াতে আছে, তারপরে চিরিঙ্গাতে আছে, কুমিল্লাতেও এয়ার স্ট্রিপ আছে। এই এয়ার স্ট্রিপগুলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ করা হয়েছে। বর্তমানে কিছু কিছু এয়ারফিল্ড বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে অপারেশনাল স্ট্যাটাসে নিয়ে আসা হয়েছে। আমাদের দেশের প্রয়োজনে, সশস্ত্র বাহিনীর প্রয়োজনে এই এয়ারফিল্ডগুলিকে অপারেশনাল করতে হয়েছে, এবং ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে ডিসইউজ এয়ারফিল্ডগুলিকে ব্যবহার করার জন্য। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে নতুন ঘাঁটি কক্সবাজার ঘাঁটি, যেটা দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনা বা আমাদের ডিফেন্সের জন্য খুবই প্রয়োজন, যেটা অপারেশনাল হয়েছে, এবং ভবিষ্যতে এর উন্নয়নের জন্য বা রানওয়ে বর্ধিতকরণের জন্য বিষয়টি সরকারিভাবে বিবেচনাধীন আছে বা খুবই শীঘ্রই অনুমোদন সাপেক্ষে এক্সটেনশনের ইয়েও মানে চলছে, মানে একটা জায়গায় পাশ দিয়ে সমুদ্রের একদম ঝাউবনের পাশ দিয়ে এটা অলরেডি অ্যাকসেপ্টেড ইন প্রিন্সিপাল। এর রানওয়েটা এক্সটেন্ড হবে, যেটা আমাদের ফাইটার অপারেশনের জন্য খুবই জরুরি রানওয়ে এক্সটেনশন করা। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের মানে সবকিছু মিলে যদি আমরা বলি, আমাদের এয়ারফোর্সটা এখন কি অবস্থায় আছে, মানে আমাদের যদি টোটাল এয়ারফোর্স, আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় জোন, মানে আমাদের দেশের কনটেক্সটে বা টোটাল, আপনি দক্ষিণে এটা ছিল না যেটা কক্সবাজারের হিসাবে করেছে, এর বাইরে ইনস্ট্রুমেন্টাল ইয়েগুলো যে জিনিসগুলো আছে, মানে জিনিসগুলোতে সেই জায়গাতে আমরা আমাদের এতে কতটুকু সক্ষমতা আমরা অর্জন করি? আপনারা জানেন বিমান বাহিনীর প্রতিটা জিনিসই প্রযুক্তি নির্ভর। বর্তমান প্রযুক্তির সাথে খাপ খাওয়ায় বাংলাদেশ বিমান বাহিনী এখন একটি সুপ্রতিষ্ঠিত বাহিনী হিসাবে বিশ্বের কাছে পরিচিত। কেননা একটা বিমান বাহিনীর সবচেয়ে প্রধান এবং অন্যতম বিষয় হলো বিমান বাহিনীর রিচ, কতদূর পর্যন্ত সে অপারেটিং ক্যাপাবিলিটিস আছে, 1 নম্বর। 2 নম্বর, তার হার্ডওয়্যার বা প্রযুক্তি নির্ভর কতটুকু অ্যাডভান্স লেভেলে আছে। সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ বিমান বাহিনী এখন সুদূর আফ্রিকাতে পর্যন্ত শান্তিরক্ষা বাহিনীতে আমাদের বিমানগুলি, পরিবহন বিমানগুলি অপারেটিং করে যাচ্ছে, অপারেশন চালিয়ে যাচ্ছে, এবং এটার মেনটেন্যান্স, স্বনির্ভর মেনটেন্যান্স ফ্যাসিলিটিস আমরা করতে পেরেছি। এটা পৃথিবীতে খুব কম সংখ্যক বিমান বাহিনী তাদের রিচ 1000 মাইল দূরে তারা অপারেটিং ক্যাপাবিলিটিস অর্জন করতে সক্ষম হয়েছে। এদিক দিয়ে আমি বলবো এই প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী অনেক এগিয়ে এসে, এটার সাথে সাথে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ আকাশসীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক রেডার স্থাপনা করেছেন বিভিন্ন জায়গায়,
আমাদের সর্বদক্ষিণ অঞ্চলে আমাদের সমুদ্র সীমা পর্যন্ত আকাশ সীমা পর্যবেক্ষণে আনার জন্য আমরা বরিশালে আমাদের এয়ার ডিফেন্স রাডার স্থাপনার পরিকল্পনা রয়েছে। কক্সবাজারে আমাদের গত বছরেই নতুন অত্যাধুনিক প্রযুক্তির একটি এয়ার ডিফেন্স রাডার স্থাপন করা হয়েছে, যেটা আমাদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্তি অনুষ্ঠান হয়ে গিয়েছে। যে রাডারটি এখন অপারেশনাল, সেটা দিয়ে আমরা সুদূর আমাদের ইজেড পর্যন্ত পর্যবেক্ষণ চালিয়ে যেতে পারছি। উত্তরে এবং পূর্ব পশ্চিমেও আমাদের রেডার স্থাপনার মাধ্যমে আমরা সার্বক্ষণিক আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ করছি। কেন করছি? কোনো ধরনের অনধিকার অনুপ্রবেশ রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। পাশাপাশি আপনি হয়তো জানেন যে বাংলাদেশের আকাশসীমার উপর দিয়ে আন্তর্জাতিক বিমানগুলি ফ্লাই করে যাচ্ছে। এই ধরনের প্রতিদিন 350 থেকে 400টি বিমান বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে, এবং এই আকাশসীমা অতিক্রম করতে গেলে তাদেরকে নির্ধারিত অনুমোদন দরকার হয়, এবং এটার জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রাজস্ব আয় এটার থেকে পেয়ে থাকেন। এই রাজস্ব আয়কে সঠিক নিশ্চিত করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ডিফেন্স অপারেশন সেন্টারের মাধ্যমে এই রেডারগুলি পর্যবেক্ষণ করে নজরদারি করেন, এবং সাথে সাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে নিশ্চিত করেন। জেনারেল শামীম আহমেদ, আমাকে বলবেন এই যে শান্তিরক্ষা মিশন কেন, মানে দেখা গেল যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে এটা এই ক্ষেত্রে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখছে, এর পিছনে কারণটা কি? মানে কি কারণে, কোন ইয়াতে, ক্রাইটেরিয়াটা কি? যে দেশগুলোতে শান্তি রক্ষা মিশন পাঠানো হয়, মূলত জাতিসংঘ সদর দপ্তর থেকে একটা দল একটা পর্যবেক্ষণে যায়, তারা সেটা মূল্যায়ন করেন এবং সেখানে শান্তিরক্ষা মিশন পাঠানো যাবে কিনা সেটা তারা আগে ঠিক করে নেন। এরপরে ঠিক হয় কোন দেশ সেখানে অংশগ্রহণ করবে। সেখানে যে দেশে শান্তিরক্ষা মিশন হবে তাদেরও বিভিন্ন দলের মত নিতে হয়। এখন কথা হলো যে বাংলাদেশের, তার সাথে বলবো যে আমরা অনেক ভাগ্যবান যে গুডউইল জেস্টার, আপনি যদি ওটা হয়ে থাকে যে ওই দেশের কনসার্নও লাগে। কারেক্ট, এটাই আসল। এবং বাংলাদেশের গ্রহণযোগ্যতা এত বেশি কারণ হলো যে মিশনের মূল যে বিষয়, যে প্রয়োজন, সেটা হলো সকলের প্রতি ভালোবাসা, সকলকে এক দৃষ্টিতে দেখা, নিরপেক্ষতা। বাংলাদেশ অবশ্যই এক্ষেত্রে অনন্য। আর আমাদের একটা বিশেষ শক্তি রয়েছে, সেটা হলো ভালোবাসা। আমরা যেখানে গিয়েছি সকলের প্রতি একটা সম্মান প্রদর্শন, ভালোবাসা, তাদের প্রয়োজনে এগিয়ে যাওয়া, সেটা হয়তো মিশনের কাজের অংশ নয়, কিন্তু সোশ্যাল ইয়া হিসেবেই করা হয়, দায়িত্বে আছে বলে। ঠিক সেই সমস্ত ক্ষেত্রগুলোতে বাংলাদেশের যে দলগুলো স্থাপিত হয়, আমিও এরকম একটা কন্টিনজেন্ট নিয়ে আইভরি কোস্টে গিয়েছিলাম। আপনি আইভরি কোস্টের ইয়াটাই একটু বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন। যেমন আমরা যে অঞ্চলে ছিলাম সেটা দুর্গম অঞ্চল ছিল, সেটা অত্যন্ত প্রতিকূল এলাকা ছিল। সেখানে আমরা অতিরিক্ত কাজ হিসাবে স্কুল তৈরি করে দিয়েছি, ডিসপেন্সারি নষ্ট হয়ে গিয়েছে, কাজের অযোগ্য ছিল, সেগুলোকে ঠিক করে দিয়েছি, নতুন স্কুল বানিয়েছি, পুরাতন স্কুলকে আবার পুনর্গঠন করা হয়েছে। এবং এই সমস্ত কাজগুলো করে যখন আমরা হস্তান্তর করতে গেছি, তখনকার যে উৎসব, সেগুলো রেকর্ড আমাদের কাছে আছে, সেগুলো অভূতপূর্ব, সেগুলো সত্যি আমাদেরকে গর্বিত করে। এছাড়া আরো অনেক কাজে আমরা অংশগ্রহণ করি, যেমন চিকিৎসার জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। এটা প্রায় পুরো সময় ধরে এই কাজটা চলতে থাকে। হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছে, কেউ যায়নি, কিন্তু আমাদের যে কন্টিনজেন্টগুলো থাকে সেখান থেকে ছুটে যায়। খালি তাই না, গতবার যিনি আসেন উনি বললেন যে কৃষি খামার, এইগুলো
কৃষি এটাকে সাংঘাতিক ভাবে ওদের এবং এখানে আপনি popular আপনি- করে দিয়েছে। সবাই জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের সদস্যদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার নামকরণ হয়েছে, বিভিন্ন মানুষ তাদের সন্তানের নাম রেখেছে। এটাই প্রমাণ করে যে আমরা কতখানি তাদের কাছে গ্রহণযোগ্য। আচ্ছা শামীম, আমাকে একটু বলবেন যে আমাদের এখানে ট্রেনিংটা কিভাবে হয়? মানে আমাদের তারা যখন রিক্রুটমেন্টে যায়, তারপরে তখন বলে যে না আমরা এতজন এখান থেকে নিব বা এরকম জিনিস হবে, তখন আমাদের এখানে যে গাজীপুরে যে ট্রেনিং সেন্টার আছে, এটা কিভাবে আমাদের রিক্রুটমেন্টটা কিভাবে হয়? মৌলিক প্রশিক্ষণ প্রত্যেকটা ডিভিশনে হয়। সবারই এই মৌলিক প্রশিক্ষণটা জাতিসংঘ মিশনের জন্য প্রয়োজন। এছাড়াও বিশেষ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের একটি সংস্থা রয়েছে, সেটা রাজেন্দ্রপুরে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টার। তো এখানে এটা এখন আন্তর্জাতিক একটা সংস্থা। এখানে বহু দেশ থেকে অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিক আমাদের দেশে আসে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য, এবং এই প্রশিক্ষণ দেখে সবাই খুবই খুশি হয়েছেন। এমনকি আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যারা কর্ণধার, জাতিসংঘ সদর দপ্তরের যারা কর্ণধার, তারাও এখানে এসেছেন এবং দেখে মুগ্ধ হয়েছেন। আচ্ছা, এইখানে যেটা আছে, উনি যেন বলেছেন যে ভাষা ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যেটাতে মানে তাকে যদি সুশিক্ষিত না করা হয় তাহলে ওইখানে কন্ট্যাক্ট ইন্টারাকশনের ক্ষেত্রে সাংঘাতিক সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে যখন এই যে ফ্রেঞ্চ কলোনি বলতে, যেটা আফ্রিকার যে ফ্রেঞ্চ, তখন কি ফ্রেঞ্চ ইয়া করা হয়? আমাদের অনেক অফিসার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণপ্রাপ্ত, কথা বলতে পারেন, এবং আমাদের একজন ফোর্স কমান্ডার আইভরি কোস্টে ছিলেন যিনি খুবই দক্ষ ছিলেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। আর যে সমস্ত ক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা লোকের অভাব ছিল, সেখানে বাংলাদেশেই আমাদের অনেক ফ্রেঞ্চ ভাষা জানেন এরকম অনেক লোককে আমরা নিয়ে গিয়েছি, আমাদেরই একজন সদস্য হিসেবে তাকে নিয়ে গিয়েছি। সুতরাং আমরা ওই সমস্যাটা যেমন আইভরি কোস্টে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সবার সঙ্গে কথা বলতে হয়েছে, এবং আমি যখনই যেখানে গিয়েছি আমার সাথে একজন দোভাষী ছিলেন এবং আমার কখনো অসুবিধা হয়নি। আর অন্য একটা ভাষা আছে, আচ্ছা, এটা ওই ভাষা ছাড়াও মুখের ভাষা, মানে আপনার কথা, হ্যাঁ, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দিয়েও অনেক কিছু বোঝানো যায়। তেমন মোটেও আমাদেরকে অসুবিধায় পড়তে হয়নি। নেভি দীর্ঘদিন ধরে আপনার লেবাননের ওখানে। জি, আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আমাদের সশস্ত্র বাহিনীকে জাতিসংঘ মিশনে কেন নির্বাচিত করা হয়, 2 নম্বর 3 নম্বর সর্বোচ্চ লেভেলে গত কয়েক বছর, এবং তার আগের প্রশ্নটাই ছিল যে আমাদের বর্তমান ক্যাপাসিটি সম্বন্ধে। আমার বিশ্বাস আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তারা বিশ্ব দরবারে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর তুলনায় এমন একটা সম্মানজনক অবস্থায় আছে যেখান থেকে আমাদের সক্ষমতার জন্য, আমাদের দক্ষতার জন্য উই বিকাম অ্যান অটোমেটিক চয়েস। আমাদের নৌবাহিনীকে যেমন লেবাননে 2টা জাহাজ পার্টিসিপেশনের জন্য পাঠানোর জন্য বলা হয়েছিল 2010 সালে, আমি তখন নৌবাহিনী সদর দপ্তরে ছিলাম, এবং সেইখানে ইনিশিয়াল রেকগনাইজেন্সের জন্য আমি গিয়েছিলাম। জাতিসংঘের সাথে যেই নেগোসিয়েশন, যেই টেবিলে অ্যাক্রস দি টেবিল যে আলোচনা হয়েছিল, সেখানে আমি ছিলাম, এবং জাহাজ প্রস্তুত করার পরে তাদের একটা ইন্সপেকশন টিম এসে সেই জাহাজের সমস্ত ক্যাপাসিটি এবং জাহাজের ক্যারেক্টারিস্টিক্সগুলি তারা দেখে গিয়েছে। এই জিনিসগুলি দেখে তারা সন্তুষ্ট হয়ে তারপরেই কেবলমাত্র তারা 2টা জাহাজকে, বাংলাদেশের থেকে 2টা জাহাজকে তারা সেখানে মোতায়েন করতে রাজি হয়েছে। আমাদের প্রথমে 2010 সালে আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে বানুজা ওসমান, একটা ফ্রিগেট, এবং আরেকটা অফশোর পেট্রোল ভেসেল দিয়ে শুরু করেছিলাম, যেটা ব্রিটিশ অরিজিন একটা অফশোর পেট্রোল ভেসেল ছিল। এবং পরবর্তীতে সব দেশ যেটা করে সেটা হচ্ছে যে তারা কিছুদিন পর পরে জাহাজ চেঞ্জ করে। আমরা আমাদের ক্রুদেরকে ডিসপাইট ওখানে যেই কষ্টটা স্বীকার করতে হয়, কন্টিনিউয়াস সার্বক্ষণিক সমুদ্রে টহলের যেই ধকলটা সহ্য করতে হয়, সেটার পরেও আমাদের অফিসার এবং নাবিকেরা সেই কষ্ট সহ্য করে তাদের দক্ষতাকে বজায় রেখে
সুনামের সাথে 1 বছর ধরে দায়িত্ব পালন করেছেন এবং 1 বছর পরে আমরা আবার নতুন গ্রুপ পাঠিয়ে আবার একই জাহাজকে দিয়ে দায়িত্ব পালন করে গেছি। এরপরে 2 বছর পরে আমরা জাহাজগুলি পরিবর্তন করে নতুন আবার 2টা জাহাজ পাঠিয়েছি। এখন ওখানে একটা ফ্রিগেট আছে এবং আরেকটা লার্জ পেট্রোল ক্রাফট, 2টা জাহাজ আছে। এবং লেবাননে আপনি জানেন মধ্যপ্রাচ্য সবসময় খুব একটা বিশ্ব লেবানন তো আগে ভয়াবহ অবস্থা ছিল, হ্যাঁ। গোলাগুলো যায় পড়তো। রাইট, এবং ওখানে ওয়ারিং পার্টি যারা আছে তাদের সবার, যেটা ব্রিগেডিয়ার শামীম বললেন, সবার সম্মতি ছাড়া এবং সবার অনুমোদন ছাড়া জাতিসংঘ কিন্তু যে কোনো দেশকে ওখানে আহ্বান জানাতে পারে না। সেই গ্রহণযোগ্যতা আমাদের ছিল, প্লাস দক্ষতা এবং পারদর্শিতার জন্য 2010 থেকে আজকে 2016 গত 6 বছর ধরে আমরা সেখানে কিন্তু আমাদের অবস্থান আছে। কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় যেটা আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই জাতিসংঘ মিশন করে আমরা গত 4-5 বছর ধরে আমরা সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে ছিলাম। এখনো আমাদের অবস্থান অনেক উপরে অন্যান্য অনেক দেশের চাইতে, এবং তার মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করি, অর্থনীতিতে যে অবদানটা সশস্ত্র বাহিনী রাখে, আমার মনে হয় যে এটাও আমাদের জনগণের জানা উচিত। এবং এই আমি একটা হিসাব দেখলাম, প্রায় 11,000 কোটি টাকা প্লাস। রাইট রাইট। এবং এখন আজকের দিনেও 7,500-এর মতো সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন আছে, এবং নৌবাহিনী থেকে লেবানন ছাড়াও অন্যান্য আরো 8টা দেশে আচ্ছা, নৌবাহিনীর সদস্যরা মোতায়েন। কি করা ওখানে, কোন কোন মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা? বিশেষ করে আফ্রিকার মালিতে আমাদের যে কন্টিনজেন্ট আছে, সেখানে একটা রিভারাইন কন্টিনজেন্ট আছে, সেখানে হাই স্পিড বোট আছে, এবং নৌ সদস্যদের 100 জনের উপরে একটা কন্টিনজেন্ট আছে। তারা ওখানে একটা স্ট্রেট, সেখানে তারা টহল দেয়। একই সাথে ল্যান্ডের অ্যাডজাসেন্ট যে ল্যান্ড এরিয়া আছে, কোস্টাল বেল্টটা আছে, সেখানে তারা তাদের টহল কার্যক্রম করে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে। হ্যাঁ বলেন, এয়ারফোর্সের কি অবস্থা? আমি আপনাদেরকে একটু পিছের কথা থেকে শুরু করতে চাই। বাংলাদেশ বিমান বাহিনীর জাতির সঙ্গে শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয় 1993 সাল থেকে। প্রথম 6 জন কর্মকর্তাকে বসনিয়া হার্জেগোভিনাতে পাঠানো হয়। তারপরে কন্টিনজেন্ট আকারে আমাদের ইউনিকম, দ্যাট ইজ কুয়েত, ইরাক কুয়েত বর্ডারে আমাদের প্রথম ফ্লাইং কন্টিনজেন্ট আমাদের বেল 1-2 হেলিকপ্টার দিয়ে ওখানে পাঠানো হয়, এবং দীর্ঘ সময় প্রায় 9টা ব্যান এয়ার কন্টিনজেন্ট ওখানে খুব সুন্দর এবং সফলতার সাথে নিরাপদ উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করে। তারপরে আমাদের ইস্ট তিমুরে আমাদের কন্টিনজেন্ট, হেলিকপ্টার কন্টিনজেন্ট ডিপ্লয়েড হয়। এখন বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে আমাদের 3টি কন্টিনজেন্ট অবস্থান করছে। তার মধ্যে আমাদের 6টি MI-171 হেলিকপ্টার নিয়ে একটি ব্যান এভিয়েশন ইউনিট অপারেট করছে। C-130 ডিআর কঙ্গোতে C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট ওখানে অপারেট করছে, এবং এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট অপারেট করছে, দ্যাট ইজ ইন ডিআর কঙ্গোতে বুনিয়া এয়ারফিল্ড। একটা টোটাল এয়ারফিল্ডের রেসপন্সিবিলিটি বাংলাদেশ বিমান বাহিনীকে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে মালিতে 3টি হেলিকপ্টার ডিপ্লয় করেছে। আপনি জানেন হয়তো মালিতে এখন সিচুয়েশনাল অবস্থা শান্তিরক্ষী বাহিনীর জন্য খুবই নাজুক অবস্থা, বাট এই অবস্থার পরিপ্রেক্ষিতেও আমরা আমাদের অপারেশনাল কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী খুব সফলতার সাথে, মালিতে খুবই খারাপ অবস্থা ছিল। আমি বলবো যে এখন অনেক এই যে আফ্রিকান কান্ট্রিগুলো যে এখানে মাঝখান থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ভয়াবহ অবস্থা ছিল এখানে। হ্যাঁ, ওখানেও আমাদের একজনকে গ্রুপ ক্রস করে কোন দেশের নাগরিক কে কোথায় কে বুঝতে পারে। ওখানেও আমাদের 2টি কন্টিনজেন্ট বাংলাদেশ বিমান বাহিনী থেকে ওখানে জাতিসংঘ মিশনের শান্তিরক্ষা বাহিনী হিসাবে ওখানে ডিপ্লয়েড আছে। একটা এয়ারফিল্ড সার্ভিসেস এন্ড ম্যানেজমেন্ট ইউনিট, আর একটা বাংলাদেশ এয়ারফোর্সের এভিয়েশন ইউনিট, যেটা 3টি হেলিকপ্টার সহ ওখানে অবস্থান করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন সমূহ সফলতার সাথে কার্যক্রম করে যাচ্ছে। অদ্যাবধি বাংলাদেশ বিমান বাহিনী টোটাল 25টি মিশন কমপ্লিট করেছে, এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান সারা বিশ্বে স্বীকৃত। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, একটা প্রযুক্তি নির্ভর একটা বাহিনীকে এত দুর্গম এলাকায় ডিপ্লয় করা, এই প্রযুক্তি নির্ভর
এয়ারক্রাফটগুলিকে মেনটেন করা, নিজেরা মেনটেন করা, নিজেদের লোকবল দক্ষ জনশক্তি দিয়ে স্বল্প সময়ের মধ্যে অপারেশনাল কাজে রিয়েল সিচুয়েশন, রিয়েল টাইম সিনারিওতে এটা তৈরি করে রাখা পরবর্তী মিশনের জন্য, এটা খুবই একটি ক্রেডিটের ব্যাপার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, যেটা খুব কম এয়ারফোর্সের জন্য এত দূর দূরান্তে অপারেশন কার্যক্রম পরিচালনা মানে এত করা। দূর থেকে জন্য কেননা আপনার প্রতিটা মেনটেন্যান্সের জিনিসগুলিকে আপনাকে সাপোর্ট দিতে হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে, এবং এটা সাপোর্ট সঠিক সময় দেওয়া। মানে আমাদের মতো দেশ, হ্যাঁ, তারপরে আমাদের মতো দেশ, আমাদের যে তো এটা এই আলোকে আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তি নির্ভর হলেও কত দূর এগিয়ে গিয়েছে স্বনির্ভরতায়। যদিও আমরা এয়ারক্রাফট বানাই না, বাট বর্তমানে বাংলাদেশ বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারে ওভারলোডিং ইউনিট আছে, যেখানে আমরা নিজেরাই বিমান ওভারঅল করে থাকি, যেটা আগে বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমরা বাইরে করতাম। আমাদের হেলিকপ্টার ওভারঅল ইউনিট আছে, যেটা গত বছরই এটা বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে, 216 মেইনটেনেন্স অ্যান্ড ওভারঅল ইউনিট, যেটা MI-17 হেলিকপ্টারগুলি ওভারঅল করে থাকে। আমাদের প্রাইমারি ট্রেনিং এয়ারক্রাফট যেগুলি আছে সেগুলি ওভারঅল আমরা নিজেরাই করি, যশোর এয়ারবেজে আমাদের ওভারঅলিং ইউনিট আছে। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমরা সুপ্রতিষ্ঠিত একটা বাহিনী হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী এখন বিশ্বের কাছে পরিচিত। জেনারেল শামীমের কাছে আমার একটা সেটা হচ্ছে যে সেনাবাহিনীর একটা বিরাট অংশ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেকশন আমাদের দেশের বড় বড় প্রকল্পগুলোতে কিন্তু সাংঘাতিকভাবে ইনভলভ। এখন পর্যন্ত যে বড় বড় জিনিসগুলো, তার মধ্যে সবচেয়ে বড় জিনিসগুলোর মধ্যে কিন্তু পদ্মাও এটার মধ্যে পড়ে গেছে, তারপরে 4 লেন পড়ে গেছে, আরো অনেক জিনিস আছে। তো এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেন? এই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার, দেশের ইনফ্রাস্ট্রাকচার, মানে টোটাল এই জায়গাতে আপনাদের একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটা পুরো যেটা আমাদের দেশের অন্য কোনো সাইডে নাই। ব্যক্তিগতভাবে আমার কাছে এটাকে অবিশ্বাস্য মনে হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার যে সংগঠন রয়েছে এটা অনেক বড় নয়, কিন্তু তারা যে অসাধ্য সাধন করেছে এটা অবিশ্বাস্য। এর শুরু আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলবো যে কুয়েত যে যুদ্ধের সময়ে যে মাইন বসানো হয়েছিল ইরাকি বাহিনী দ্বারা, এটা যে মুক্ত করা, এটার মূল দায়িত্ব ছিল বাংলাদেশ কন্টিনজেন্টের, অর্থাৎ বাংলাদেশের ইঞ্জিনিয়ার দলের, এবং এটা ভূয়সী প্রশংসা লাভ করেছে। আর বাংলাদেশে এটা এখন সবাই জানেন, অনেক রাস্তাঘাট, ফ্লাইওভার, পদ্মা সেতু তদারকি, গোমতী মেঘনা ব্রিজের রক্ষণাবেক্ষণ, এরকম আরো অসংখ্য প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার দল শেষ করেছে। অনেকগুলো এখনো চলমান রয়েছে, যেমন পার্বত্য চট্টগ্রামেও অনেকগুলো রাস্তার কাজ, যেটা উঁচু সবচেয়ে বড় যেটা হলো জি, এর মধ্যে বাগাইহাট মাসালং সাজেক এই একটা গুরুত্বপূর্ণ 34 কিলোমিটার রাস্তা বাস্তবায়ন হচ্ছে। তো এই সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার দল দেশের গঠনে যে অবদান রাখছে, এটা অবশ্যই যুক্তিযুক্ত, এটা অবশ্যই প্রয়োজনীয়, এবং এটা সত্যি গর্ব করার মতো একটা কাজ করছে। নেভি এরিয়াতে এখন তো এই যে সমুদ্র সীমা তো বেড়ে গেছে বিরাট, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখলাম যে সরকার অনেকগুলো জিনিসই ডেভেলপমেন্ট এরিয়াতে প্রোগ্রামগুলোর মধ্যে করেছে। এই মুহূর্তে আমাদের যে উপকূলের যে বেলটা আছে চারদিক থেকে, মানে এখন তো মনে করেন অধিকাংশ সময় মাছের ক্ষেত্রে এটা ভয়াবহ আকার ধারণ করে। এদিক দিয়ে ট্রেনে চলে যাচ্ছে, ওর ট্রলার ঢুকে যাচ্ছে, এক্ষেত্রে ঢুকে যাচ্ছে, মিয়ানমারের ট্রলার ঢুকে যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি থাকে? আমি আপনার প্রশ্নটাকে আরেকটু বড় আঙ্গিকে বলতে চাচ্ছি। আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে নৌবাহিনীর একটা বিশেষ ভূমিকা আছে। শান্তিকালীন সময় আমরা সমুদ্রে নিয়মিত যে টহলটা দিই, এই টহলের মাধ্যমে আমরা সমুদ্র পথে আমাদের যে আমদানি রপ্তানি বহনকারী যে জাহাজগুলো, আমরা জানি আমাদের দেশের অর্থনীতির প্রায় 90% সমুদ্র পথে বাহিত হয়। এই জাহাজগুলির নিরাপত্তা বিধান, তারপরে একই সাথে সমুদ্রে চোরাচালান রোধ করা, যে চোরাচালান আমাদের অর্থনীতির জন্য একটা মারাত্মক হুমকি, এবং
অতি সম্প্রতি যেই গত কয়েক বছরে যে জিনিসটা খুব বেশি পত্রিকাতে আসে বা নিউজ চ্যানেলে আমরা দেখি, সেটা হচ্ছে মানব পাচার। এই মানব পাচার রোধের জন্য নৌবাহিনীর সার্বক্ষণিক টহল। তো নৌবাহিনীর শান্তিকালীন সময়ে যে ভূমিকাগুলি, আমরা তো প্রশিক্ষণ সবসময় গ্রহণ করছি যুদ্ধের জন্য প্রস্তুতির, এটা আমাদের সশস্ত্র বাহিনীর একটা বড় একটা দায়িত্ব বা ভূমিকা। বাট শান্তিকালীন সময় আমাদের এই নিয়মিত টহলের মাধ্যমে আমি মনে করি যে দেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা একটা বিশাল ভূমিকা রাখছি এবং অর্থনীতির চাকাকে সচল রাখছে। এবং আমি শুধু একা নৌবাহিনীর কৃতিত্ব বলবো না, কোস্টগার্ড তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় উপকূল সংলগ্ন এলাকায় তারাও তাদের কাজ করে যাচ্ছে। যদিও কোস্টগার্ডের সদস্য আমরা জানি সবাই আপনাদের এখান থেকে সদস্য হিসেবে আছে। এছাড়া অতিরিক্ত যে বিষয়গুলি আমি এখানে একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে জাহাজ নির্মাণ শিল্পর ব্যাপারটা যেটা আমি বললাম, এবং বর্তমান সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে চিটং ড্রাইডকে আমাদের ফ্রিগেট সাইজের ওয়ারশিপ তৈরি করার জন্য পরিকল্পনা নিতে বলেছেন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী নৌবাহিনী কাজ করে যাচ্ছে। খুলনা শিপইয়ার্ড আমি বলেছি ইতিমধ্যে তারা আমরা জাহাজ বানানো শুরু করেছি। জাহাজ নির্মাণ শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর তৃতীয় যে জিনিসটা সেটা হলো যে আমরা এখন ব্লু ইকোনমির কথা খুব বেশি শুনছি, এবং রূপকল্প 2041-এর জন্য সমুদ্র নির্ভর যেই অর্থনীতির যেই প্রয়াস বা প্রচেষ্টাগুলি, সেইখানে নৌবাহিনী একটা বিশাল স্টেক হোল্ডার বলে আমি দাবি করব। আপনি দাবি করেন মানে আসলে আমরা মনে করছি যে এটা ঠিক। আমি নৌবাহিনী অফিসার হিসেবে দাবিটা করছি। তো এটার কারণ হচ্ছে যে সমুদ্রটাকে যদি আমরা নিরাপদ করতে না পারি সমুদ্র থেকে, তাহলে আমরা সঠিকভাবে আমাদের জাতীয় সম্পদ যেটা সমুদ্রে আছে সেটা আহরণ করতে পারবো না। সমুদ্রে জাহাজ চলাচল আমরা নিরাপদ রাখার জন্য আমাদের নৌবাহিনীকে সার্বক্ষণিক এটার দায়িত্ব পালন করতে হবে। তো এই বড় আঙ্গিকে আমি যেটা বললাম যে নৌবাহিনীর ভূমিকা শান্তিকালীন সময়ে লোকচক্ষুর অন্তরালে থেকে আমি বলবো যে অর্থনীতির জন্য আমরা সচল রাখার জন্য, এটা যেটা বোঝা যায় না, কিন্তু চট্টগ্রাম পোর্টে গেলে ওই সাইডে গেলে বোঝা যায় যারা জাহাজ নিয়ে ঢুকে তারা এটা। আরেকটা বিষয় যেটা একটু না বললেই নয়, নতুন আমাদের যে সমুদ্র বন্দর হচ্ছে পায়রাতে, সেখানে হাইড্রোগ্রাফিক সার্ভের জন্য নৌবাহিনীর সার্ভেয়াররা দিনরাত কাজ করে যাচ্ছেন, যাতে করে ওই বন্দরটাকে খুব তাড়াতাড়ি সচল করে বা চালু করে দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করা যায়। শেষ পর্যায়ে আছি, আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে এয়ারফোর্সের সার্বিকভাবে আমাদের এয়ারফোর্সের অবস্থানটা কি? বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সব দিক দিয়ে প্রস্তুত। আমাদের আকাশ সীমা পর্যবেক্ষণের জন্য আমাদের এয়ার ডিফেন্স রেডার স্থাপন যেগুলি করা হয়েছে, আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণের তাগিদে আমাদের রেডার কভারেজ আছে, আমাদের 4th জেনারেশন ফাইটার ইন্টারসেপ্টর এয়ারক্রাফট আছে, MiG-29 এয়ারক্রাফট আছে, F-7BG-1 এয়ারক্রাফট আছে, যেটা 4th জেনারেশন এয়ারক্রাফট স্বল্প সময়ের মধ্যে যে কোনো শত্রুর মোকাবেলা করা বা গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন করা, শত্রুকে প্রতিহত করা, শত্রুর আক্রমণকে প্রতিহত করার মতন আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে। এছাড়া দেশের এবং জাতীয় স্বার্থে যে কোনো সময় যে কোনো দুর্যোগ মোকাবেলা, যে কোনো চিকিৎসা সেবা প্রদান, দ্রুততম সময়ে ত্রাণ সরবরাহ করা, এবং যে কোনো দুর্ঘটনায় সার্চ অ্যান্ড রেস্কিউ ক্যাপাবিলিটিস, ইভেন সুদূর ডিপ সিতে আমাদের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য আমাদের নতুন সংযোজিত অগাস্টা এয়ারক্রাফট হেলিকপ্টার যেতে পারে, আমরা যেতে সক্ষম, যেটা আমরা এই বছরই গত বছর যেটার অন্তর্ভুক্তি হয়েছে। আমাদের অ্যাডভান্স ফাইটার ট্রেনার আছে, আমাদের পাইলটরা ক্যাপেবল, বর্তমান উন্নত বিশ্বের পাইলটদের সমসাময়িক যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন পাইলট। আমাদের ইঞ্জিনিয়াররা সেলফ সাস্টেইন, তারা নিজেরাই ওভারঅল করতে পারেন, এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি করার পরিকল্পনা করছি, যেটাতে বিশদভাবে বাংলাদেশের যতগুলি বিমান চলাচল করে, প্রাইভেট বলেন, সিভিল এভিয়েশনের বলেন, এই বিমানের রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে। শেষ পর্যায়ে আপনি আমাকে বলেন, সশস্ত্র বাহিনী দিবসে আপনার মেসেজটা কি, যদি আপনি গুছায় বলেন সশস্ত্র বাহিনী নিয়ে। আমি মেসেজ দেব নতুন প্রজন্মের জন্য। আমার খুব পছন্দের একজন লেখক হলো H. জ্যাকসন ব্রাউন জুনিয়র। তার একটা বাণী আমি নতুন প্রজন্মের জন্য বলবো। তিনি বলেছেন, তোমার জীবনটা যেন এমন হয়
তোমার সন্তানেরা যখন স্বচ্ছতা আর সততার কথা ভাববে তখন তারা তোমার কথা ভাববে। তো বাংলাদেশে আমি এই মাত্রার একজন আদর্শ মানুষ দেখতে পাই। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের রূপায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি নিশ্চয়তা দিতে পারি, যারা বঙ্গবন্ধুর জীবনী পড়বে তারা দেশকে ভালোবাসতে শিখবে। এটা আমি নতুন প্রজন্মের কাছে আশা করব। তো আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।